আর আমরা করণ জোহরকে দেখলাম, কিন্তু আসল গল্পটা আমাদের দেখা বাকি। বলিউড ঝলমলে আলো, লাল গালিচা, কোটি টাকার হাসি। কিন্তু এই আলোয় এমন কিছু ছায়া আছে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে না। একটা নাম বারবার ফিরে আসে, একটা মুখ বারবার অভিযুক্ত হয়, করণ জোহর। তিনি কি সত্যি বলিউডের নেপোটিজমের ভিলেন, নাকি তিনি কেবলই এক সহজ টার্গেট, একটা বহু পুরানো বহু স্তরের সিস্টেমের মুখ? আজ আমরা ঢুকবো বলিউডের সেই ঘরের ভেতর, যেখানে বন্ধুত্ব মানে চুক্তি, পার্টি মানে পাওয়ার মিটিং, আর ট্যালেন্ট কখনো কখনো বংশগত উত্তরাধিকার। এই গল্পে নায়ক নেই, এই গল্পে ভিলেনও নেই, আছে কেবল ক্ষমতা, নেটওয়ার্ক আর নীরব সমঝোতা। দ্য জোহর নেক্সাস, নেপোটিজম ঝড়ের গ্রাউন্ড জিরো। করণ জোহরের গল্প শুরু হয় কোনো সাধারণ ডিরেক্টরের মতো নয়। তিনি জন্মেছিলেন বলিউডের একেবারেই কেন্দ্রবিন্দুতে। তার বাবা ইয়াশ জোহর, প্রযোজক, ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। স্টুডিও, স্ক্রিপ্ট, তারকা সবই করণের শৈশবের পরিচিত শব্দ। 1998 কুছ কুছ হোতা হ্যায় শুধু একটা সিনেমা নয়, এটা সাংস্কৃতিক মুহূর্ত। শাহরুখ খান, কাজল, রানি, তারকারা আগেই তারকা। কিন্তু এই সিনেমা করণ জোহরকে বানিয়ে দেয় ফিল্ম মেকারদের ফিল্ম মেকার। এখানেই প্রথম প্রশ্নটা জন্ম নেয়, এই সুযোগটা কি সবাই পায়, নাকি কিছু মানুষ জন্মসূত্রেই লাইনে এগিয়ে থাকেন? ধর্মা প্রোডাকশনস ধীরে ধীরে হয়ে ওঠে লঞ্চপ্যাড। নতুন মুখ কিন্তু পরিচিত পদবি, নতুন অভিনেতা কিন্তু পুরনো সম্পর্ক, এবং তারপর একটা শব্দ হাসতে হাসতে বলা, আগুন হয়ে ওঠে নেপোটিজম রক্স। একটা রিয়েলিটি শো, একটা হালকা মজা, কিন্তু দর্শকের কানে সেটা শোনার একরকম চ্যালেঞ্জের মতো। তোমরা যা বলো বলো, আমরা আছি, থাকবো। সোশ্যাল মিডিয়া বিস্ফোরিত হয়, মিম, ট্রোল, রাগ, সবকিছুর কেন্দ্রে একজন মানুষ, করণ জোহর। কাস্টিং, কানেকশন আর কনসিকোয়েন্স। ধর্মা সিনেমা মানেই নতুন মুখ, কিন্তু সেই মুখগুলো লিস্ট দেখলেই প্রশ্ন আসে। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, তাদের সবারই একটা কমন থ্রেড, ইন্ডাস্ট্রি কানেকশন। প্রশ্নটা তাই ওরা ট্যালেন্টেড কিনা এটা নয়, প্রশ্নটা একই সুযোগ কি বাইরের কেউ পেত? একজন আউটসাইডার অডিশনে যায়, 10 বার রিজেক্ট হয়, আর একজন ইনসাইডার একটা ফ্লপের পরেও পায় নতুন প্রজেক্ট। এটা কি পক্ষপাত, নাকি ব্যবসায়িক নিরাপত্তা? করণ জোহরের যুক্তি পরিষ্কার, আমি যাদের চিনি তাদের উপরে ভরসা করি, তাদের সাথেই কাজ করব। কিন্তু এখানেই সিস্টেমটা ধরা পড়ে, কারণ বলিউডে ভরসা তৈরি হয় পার্টিতে, ডিনারে, স্কুলের বন্ধুত্বে, পারিবারিক সম্পর্কের ভেতরে, যেখানে বাইরের কেউ ঢুকতেই পারে না। ব্যক্তিগত মূল্য, একটা মানুষের মানসিক যুদ্ধ। এই বিতর্ক কেবল পলিটিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল নয়, এটা ব্যক্তিগত। করণ জোহর একাধিক ইন্টারভিউতে বলেছেন তিনি ডিপ্রেশনে ভুগেছেন। ট্রোলিং, ঘৃণা, ব্যক্তিগত আক্রমণ সব মিলিয়ে এখানে প্রশ্ন আসে, সমালোচনা আর নিপীড়নের সীমারেখা কোথায়? একদিকে ক্ষমতাবান প্রযোজক, অন্যদিকে একজন মানুষ যার অনুভূতি আছে। কিন্তু সমালোচকেরা বলে ক্ষমতার সাথে দায়িত্বও আছে। আপনি যখন গেটকিপার, আপনি নির্দোষ থাকতে পারেন না। সিস্টেম বনাম স্পেকগেট। বলিউড কি সত্যি করণ জোহরের জন্য এমন, নাকি করণ জোহর বলিউডের জন্য এমন? ইতিহাস দেখলে বোঝা যায়, রাজ কাপুর, ইয়াশ চোপড়া, দেব আনন্দ সবাই পারিবারিক লিগেসি থেকে এসেছে। নেপোটিজম নতুন নয়, নতুন হলো সোশ্যাল মিডিয়ার আয়না। আজ প্রশ্ন তোলা যায়, আর নাম নেওয়া যায়, আজ ট্রোল করা যায়। করণ জোহর সেই মুখ যাকে সহজে দেখা যায়, সহজে টার্গেট করা যায়, কিন্তু তার পেছনে আছে আরও বড় এক নেটওয়ার্ক, স্টুডিও, ডিস্ট্রিবিউশন, মিডিয়া, অ্যাওয়ার্ড শো। তো বলিউডের ইনার সার্কেল, বন্ধ দরজার রাজনীতি। ইনার সার্কেল মানে শুধু বন্ধুত্ব নয়, এটা এক ধরনের অঘোষিত সংসদ। কে কোন ম্যাগাজিনের কাভারে যাবে, কে কোন অ্যাওয়ার্ড পাবে, কে নেক্সট সুপারস্টার হবে, এসব সিদ্ধান্ত হয় বন্ধ ঘরে। করণ জোহর সেখানে একমাত্র খেলোয়াড় নন, তিনি কেবল সবচেয়ে দৃশ্যমান। তাহলে তাহলে করণ জোহর কে, ভিলেন নাকি আয়নার মতো, যাতে বলিউড নিজের চেহারা দেখতে পায়? নেপোটিজম কি অন্যায়, নাকি এটা কেবলই মানুষের স্বাভাবিক প্রবণতা নিজের মানুষকে এগিয়ে নেওয়ার? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ বলিউড শুধু ইন্ডাস্ট্রি নয়, এটা একটা পরিবার, আর পরিবারের ন্যায় বিচার সবসময় সমান হয় না। আর আমরা করণ জোহরকে দেখলাম, কিন্তু আসল গল্পটা আমাদের দেখা বাকি।